যেতে যেতে ঘাড় ঘুরিয়ে আবারও পেছনে তাকিয়ে বলল, আর হ্যাঁ, বাবুলটি আনতে ভুলবেন না যেন। প্রত্যয়ের নরম হাসি এতক্ষণে পুরো ঠোঁট জুড়ে প্রসারিত হলো। ও পেছন থেকে হাঁক পেরে বলল, যথাজ্ঞা মহারানী। মাঝরাতে ফেরি লাইটের নিভু নিভু আলো আর সুইমিং পুলের নীলচে পানির কল্পলানি মিলেমিশে পুরো ছাদ বারান্দা জুড়ে ম্যাজিক্যাল আলোছায়া তৈরি করেছে। মাথার উপর খোলা আকাশ, আকাশের উপর থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। কখনো কখনো সেই চাঁদ ঢেকে যাচ্ছে পেঁচা তুলোর মতো উড়ো মেঘে, আবার কখনো তির্যক রূপলি আলো ছড়াচ্ছে পুরো ভবন জুড়ে, আবার কখনো তির্যক রূপলি আলো ছড়াচ্ছে পুরো ভুবন জুড়ে। চাঁদের দিকে নিকোটিন ধোঁয়া ছাড়তে ছাড়তে সেটাই তখন থেকে বেশ আগ্রহ নিয়ে পরখ করছে কৃতিক। রাত প্রায় 2:35, তাও চোখের পাতায় ঘুম আসার নাম নেই। তাই তো রুম থেকে বেরিয়ে ছাদ বারান্দায় এসে সিগারেট ধরিয়েছে সে। সিগারেটের কুণ্ডলি পাকানো ধোঁয়ার সাথে সাথে উড়িয়ে দিচ্ছে নিজের মনে জমানো অজস্র অযাচিত ভাবনাগুলোকে। অবশ্য এখন আর ভেবে লাভটাই বা কি, ওরও তো সারা জীবনের জন্য অরু নামটা ভাবতে যতটা দেরি হলো, অরুর সেখানে উপস্থিত ততটাই হতে দেরি হলো না। নিশুতি রাতে কারো নিস্তব্ধ পায়ের আওয়াজ পেয়ে কৃতিক পেছনে ঘুরে দেখলো অরু দাঁড়িয়ে আছে। পরনে খয়েরি রঙের সুতি চুড়িদার, লম্বা চুলগুলো দিয়ে টুপটাপ করে পানি ছড়ে শরীর ভিজে যাচ্ছে। তাতেও হেলদোল নেই অরুর, চোখে মুখে চরম বিষণ্ণতার ছাপ স্পষ্ট। হাত পায়ের ফর্সা ত্বকগুলো ফ্যাকাশে হয়ে কুঁচকে আছে, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে পানিতে ভিজেছে। অরুর এমন উদ্ভ্রান্তের মধ্যে মুখশ্রী দেখে কৃতিক ভ্রু কুঁচকে শোধালো, এত রাতে শাওয়ার কেন নিয়েছিস, কি প্রয়োজন? অরু জবাব দেয় না, চুপচাপ গিয়ে দাঁড়ায় কৃতিকের মুখোমুখি হয়ে। কৃতিকের পরনে কালো হুডি আর ওভার সাইজ ড্যানিম। অরু নিষ্প্রভ চোখে কৃতিকের কালো কুচকুচি হুডিটার দিকে চেয়ে আছে চুপচাপ। ওর কর্মকাণ্ড দেখে কৃতিক বিরক্তি ভঙ্গিতে বলল, এত রাতে না ঘুমিয়ে এখানে কি আমার সাথে ঘুমাবি? ঘুমালে চল, আমিও একটু আরাম করে ঘুমাই। কৃতিকের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দু হাত দিয়ে ওর পেশিবহুল বুকের ওপর ধাক্কা দিয়ে অরু কাঁদতে কাঁদতে বলল, কেন করলেন এটা? কি দোষ করেছি আমি? কোন দোষের শাস্তি স্বরূপ আমার জীবনটা এভাবে তছনছ করে দিলেন আপনি? বলুন কেন, কি হলো বলুন। একবার, দুইবার, তিনবার যখন কৃতিকের বুকের উপর অরু ধাক্কা দিতে যাবে, তখনই ওর দুই হাত শক্ত করে চেপে ধরে কৃতিক। চেহারায় গাম্ভীর্য টেনে এনে কঠিন সুরে বলে, যা করেছি খুব ভেবে চিন্তে ঠান্ডা মাথায় করেছি। এবারে এটা যত তাড়াতাড়ি মেনে নিবি ততই তোর জন্য মঙ্গল। কৃতিকের কথায় অরু ঝাঁঝিয়ে উঠে বলল, আপনি কি পাগল? আপনার বাবা জামশেদ জাহান চৌধুরী আমার মায়ের প্রয়াত স্বামী, সেই হিসেবে আপনি আমার সৎ ভাই। কিভাবে ভুলে গেলেন এটা? অরু কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কৃতিক টান মেরে এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে অন্য হাতে শক্ত করে ওর গাল দুটো চেপে ধরে বলল, খবরদার, নিজেকে আমার বোন বলবি না, একদম মেরে ফেলবো। তুই আমার বিয়ে করা বউ, তোর সব কিছু আমার। তোর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এভরিথিং বিলংস টু মি। তীব্র রাগে কাঁপতে কাঁপতে কথাটুকু শেষ করে অরুকে ধাক্কা মেরে সরিয়ে দেয় কৃতিক। কৃতিক ছাড়তেই অরু কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। অতঃপর হেঁচকি তুলে অস্পষ্ট সুরে বলে, সমাজ কোনোদিনও এই বিয়েকে স্বীকৃতি দেবে না, উল্টো আমাকে নোংরা বলে ধিক্কার দেবে। তখন নিশ্চয়ই খুনি হবেন আপনি। কৃতিক হাঁটু গেড়ে ওর মুখোমুখি হয়ে বসে বলল, আমি সমাজ মানি না, আর যে সমাজ আমার বউয়ের দিকে আঙ্গুল তুলে কথা বলবে আমি সেই সমাজ ধ্বংস করে দেব। আই রিপিট, ধ্বংস করে দেব। কৃতিকের কথা শুনে ওর চোখে চোখ রাখলো অরু। চোখ তো নয়, যেন জ্বলন্ত আগ্নেয়গিরির দাবানল, যে তাকাবে সেই ভস্ম হয়ে যাবে। অথচ ফর্সা পুরুষালী তীক্ষ্ণ চোয়ালচূড়া মুখশ্রীটা কতই টায় না সুদর্শন। এক মুহূর্তের জন্য অরুর মনে হলো এই অসম্ভব সুদর্শন মানুষটা ওর স্বামী। হুট করে কেমন কৃতিককে অন্য নজরে আবিষ্কার করছে অরু। কয়েক মুহূর্তের জন্য নিজেকে বসিয়ে দিল কৃতিকের বাম পাশে তার পত্নী রূপে। পরবর্তীতে অন্য মনটা লাফিয়ে উঠে বলল, না না না, এটা কি করে সম্ভব? এমন একটা রাগী বদমেজাজি বেপরোয়া
বেপরোয়া লোকের সাথে সারা জীবন কাটানো অসম্ভব। কারণ আর যাই হোক, সারা জীবন কৃত্তিকের হাতে মার খাওয়ার কোনো ইচ্ছে নেই অরুর। কি হলো? হঠাৎ করে কৃতিকের কথায় ধ্যান ভাঙে অরুর। বেরিয়ে আসে নিজের দিবার স্বপ্ন থেকে, ছোট্ট করে জবাব দেয়, কিছু না। কৃতিক ওর ভেজা চুলে হাত বুলিয়ে দিয়ে আশ্বস্ত করে পুনরায় বলে, অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়। চিন্তা নেই, পুরো দুনিয়া আমি 2 হাতে সামলে নেব। তোর গায়ে কলঙ্কের আঁচও আসতে দেবো না। এটুকু ভরসা রাখতেই পারিস। হার্টবিট। কি বলেছি তুই আমার হার্টবিট। আ কৃতিকের শেষ কথাতে অরু চকিতে মাথা তুলে বলল, আর একটাও প্রশ্ন করবি না, তাহলে মার খাবি। অপারক অরু আর কি বা করবে। মারের ভয়ে চুপচাপ পা বাড়ায় নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে। কৃতিক অরুর যাওয়ার পানে তাকিয়ে দ্বিতীয়বার বিড়বিড়ায়, হার্টবিট। নির্ঝঞ্ঝাট বিদ্যাপীঠ, সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি। সান ফ্রান্সিসকোর মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং নামকরা হওয়াতে এই ভার্সিটিতে ফরেনার শিক্ষার্থীদের অভাব নেই, সেই সাথে সাথে ফরেনার প্রফেসরদেরও। তবে আজ ভার্সিটি ক্যাম্পাসে খুব একটা শিক্ষার্থীদের আনাগোনা নেই। এর কারণ শীতের শেষ ভাগ চলছে, যার দরুন সবাই সি বিচ, জঙ্গল, পাহাড় এথায় সেথায় ক্যাম্পিংয়ে গিয়েছে। এখানকার শিক্ষার্থীরা বইয়ের পাতায় নয়, হাতে কলমে কিংবা পর্যবেক্ষণ করেও অনেক কিছু শেখে। সারা বছর তাদের ক্লাসরুমের বাইরেও অনেক কার্যক্রম থাকে। ওরও বিগত কয়েক মাসে অনেক কিছু শিখেছে, অনেক কিছু লক্ষ্য করেছে, ভালো মন্দ দুটোই। আমেরিকার সংস্কৃতির মধ্যে এমন অনেক কিছুই আছে যা শুনলে বা দেখলেই গা খিনখিন করে ওঠে। তার মধ্যে নিখিল ভাইয়ের রিলেশনশিপ অন্যতম। এখনও কৃতিকের বলা কথাগুলো মনে পড়লে নাক শিকোয় উঠে যাচ্ছে অরুর। ভার্সিটির গেট পেরিয়ে নরম সবুজ ঘাসগুলোকে পায়ে মারাতে মারাতে হিজিবিজি ভাবনায় বিভোর হয়ে আছে অরু। ওর পরনে চিকনকারির সফেদ রঙের লং কুর্তি আর লেগিংস। কুর্তির উপরে এঁটে আছে লেডিস ড্যানিম জ্যাকেট। লম্বা চুলগুলো পনিটেল করে গার্ডার দিয়ে বাঁধা। ধীর গতিতে হাঁটার জন্য মাথাটাও নিচু হয়ে আছে সেই কখন থেকে। ওই জন্যই তো সায়নেশ যে সেই কখন থেকে ওর সাথে সাথে হাঁটছে, অরুর তাতে হদিস নেই। এতক্ষণ ধরে পাশে পাশে হাঁটার পরেও মেয়েটা একবার মাথা তুলে তাকালো না অবধি। কি এমন ভাবছে ও? মনে মনে বিরক্তি হয়ে সোজা গিয়ে অরুর সামনে দাঁড়িয়ে খানিকটা গলা ফুলিয়ে সায়নী জানালো, কি এমন ভাবছো বলো তো? সেই তখন থেকে তোমার সাথে সাথে হাঁটছি, খেয়ালই করছো না? অরু চট করে ভ্রম থেকে বেরিয়ে মাথা তুলে বলল, আরে সায়নী যে, কেমন আছো বলো? এতক্ষণে জিজ্ঞেস করার সময় হলো? আই এম সরি, একটু বেখেয়ালে ছিলাম। সায়নী এবার বুঝতে পারার মতো করে হ্যাঁ সূচক মাথা দুলিয়ে বলল, ইটস ওকে। কিন্তু তুমি এতদিন কই ছিলে? কতদিন ক্যাম্পাসে আসো না বলো তো? সায়নীর কথায় অরুর মনে পড়ে যায় সেই নিখিল ভাইয়ের সত্যি জানার পর থেকে আর ভার্সিটির গেইটে মারেনি। তারপর আরও কত কি না হয়ে গেল, জীবনটাই এখন এলোমেলো। আবার কি ভাবতে বসলে? অরু না সূচক মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল, কিছু না। সায়নী এবার হাসির দ্বারা ঠোঁট প্রসারিত করে বলল, এই অরু, জেকে স্যারের কি খবর? অরু ঠোঁট উল্টে বলল, কিছু না। ওনার কথা আমি কি করে জানবো? ওনাকে গিয়েই বরং জিজ্ঞাসা করো। সায়নী এবার ভ্রু কুঞ্চিত করে বলল, তুমি ওনার স্টেপ সিস্টার, তুমি জানবে না তো কে জানবে? ঢং। সায়নীর কথায় অরু কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হাসল। পরক্ষণে সায়নী আবারও শুধালো, বলো না একটু, এতদিন স্যার ভার্সিটিতে কেন আসেনি? আমি যতদূর জানি উনি ব্যাংকক গিয়েছিলেন। অরুর উত্তর শুনে সায়নী বেশ খুশি হয়ে যায়। খুশি হয়ে অরুর হাত জড়িয়ে ধরে বলে, এই না হলে আমার ননদিনী। তুমি জানো জেকে স্যারকে আমি অনেক পছন্দ করি, কিন্তু বলার সাহস হয়ে ওঠে না। শুনেছি ব্যক্তি জীবনে নাকি অনেক বেশি রাগী। আসলেই কি তাই? সায়নীর কথার বিপরীতে অরু কিছু বলতে যাবে তার আগেই ওর চোখ আটকে যায় ক্যাম্পাসের অন্য পাশে পুল সাইডে কিছু মানুষের ভিড়ের মাঝে। সেখানে নিখিল ভাইও উপস্থিত। তারা সবাই কোনো কিছু একটা নিয়ে বেশ উল্লাসে মেতে আছে।
কিন্তু কি নিয়ে? অগত্যাই সায়নীর দিকে তাকিয়ে উল্টে প্রশ্ন ছড়ে অরু। আচ্ছা সায়নী, ওখানে কি হচ্ছে? সায়নী অরুর দৃষ্টিপাত অনুসরণ করে সেদিকে একবার তাকিয়ে বলল, সায়েন্টিস্ট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশি নিখিল ভাই ওদের গ্রুপের টিম লিডার হয়েছে, সেটারই সেলিব্রেশন করছে বন্ধু বান্ধবদের নিয়ে। ও আচ্ছা। অরুর কথার মাথায় সায়নী অবিশ্বাসের সুরে বলে, হি ইজ আ ভেরি ট্যালেন্টেড গাই। কত অল্প সময়েই কেমন টিম লিডার হয়ে গেল, তার উপর আবার দুইটা সুন্দরী গার্লফ্রেন্ড, সব দিক থেকেই সোনায় সোহাগা। অরু মুখ ভঙ্গিমায় বিরক্তির ছাপ টেনে বলল, একজন মানুষের আবার 2টা গার্লফ্রেন্ড হয় কেমন করে? সায়নী কুটকুটিয়ে হেসে বলল, হয় হয়, আমেরিকাতে সব হয়, চাইলে তুমিও। সায়নীর কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই পেছন থেকে ডেকে উঠল কেউ। অরোরা। অরু জানে এটা কে হতে পারে। এই পুরো ক্যাম্পাসে অরোরা বলে ওকে একজনই ডাকে, কিন্তু ও এখন কিছুতেই এই মানুষটার মুখোমুখি হতে চায় না। তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে না শোনার ভান করে চোখ খিচে চুপচাপ দাঁড়িয়ে রইল সেখানেই। সায়নী পেছনে ঘুরে বলল, আরে নিখিল ভাই যে, আপনি অরুকে চেনেন? নিখিল হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে স্মিত হেসে অরুর দিকে তাকিয়ে পুনরায় ডাকলো। অরোরা। সায়নীর সামনে দাঁড়িয়ে আছে, নিখিলও এগিয়ে এসেছে। এবার আর ইগনোর করার সুযোগ নেই, পেছনে ঘুরতেই হবে। কিছু করার নেই ভেবে নিখিলের মুখোমুখি হতে যাচ্ছিল অরু। এখনও পেছনে ঘুরিনি, ঘুরবে ভাব, ঠিক তখনই কোত্থেকে যেন বাজখাই কর্কশ আওয়াজ কানে ভেসে এলো ওর। অরু! আচমকা কৃতিকের আওয়াজ পেয়ে কেঁপে উঠল অরু। তড়িৎ গতিতে চোখ দুটো খুলে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো তাকে। খানিকক্ষণ খোঁজাখুঁজির পর দেখল ভবনের দোতলার অফিস রুমের করিডোর দাঁড়িয়ে ওর দিকে কটমট করে তাকিয়ে আছে কৃতিক। কৃতিকের চোখের দিকে এক পলক তাকিয়ে একটা শুষ্ক ঠোক গিলে সায়নীকে উদ্দেশ্য করে অরু বলে, চলো ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। এই বলে সায়নীর হাত ধরেই দ্রুত ক্লাসের দিকে পা বাড়ায় অরু। পেছন থেকে নিখিল ডেকে বলল, আরে অরোরা, কথাটা শুনে যাও। নিখিল এখনো অরুর যাওয়ার পানে তাকিয়ে আছে। তখনই অন্যদিকে থেকে একজন এসে নিখিলের উদ্দেশ্যে বলে। নিখিল আশ্চর্য হয়ে বলল। নিখিল হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। অরু, সায়নী, নিখিল সবাই যে যার মতো চলে গিয়েছে, যার ফলে নরম ঘাস আবৃত জায়গাটা শূন্যই পড়ে আছে। দোতলার করিডোর দিয়ে কৃতিক এখনও সেই শূন্য স্থানের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসছে। পায়ের স্যান্ডেল দুটো আঙুলের ভাঁজে নিয়ে খালি পায়ে সাগরের কোল ঘেঁষে হাঁটছে অনু। প্যান্টে একটুখানি গুটিয়ে গোড়ালি থেকে উপরে তুলে প্রত্যয় অনুর পাশাপাশি হাঁটছে। সাগর পাড়ের চারিদিকে শঙ্খচিল আর পানকৌড়ির চিউচিউ আওয়াজ। অনু বাবলটিতে একটা করে সিপ নিচ্ছে আর চোখ বন্ধ করে পাখির কলরব শুনছে। সেই কখন থেকে ওদের মাঝে নীরবতা বিরাজমান। অনেকক্ষণের নীরবতা ভেঙে সর্বপ্রথম প্রত্যয়ই বলে ওঠে, তুমি না মানে আপনি ভারী অদ্ভুত জানেন। কখন যে রেগে যায় আর কখন যে ঠান্ডা হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। এত মুড সুইং কেন হয়? প্রত্যয়ের কথায় অনু শব্দ করে হেসে বলল, ইউ ক্যান কল মি তুমি। এত ইতস্তত কেন হচ্ছেন? আফটার অল উই কিসেস ইচ আদার। অনুর কথায় কালকের দৃশ্যপট ভেসে উঠল প্রত্যয়ের চোখে। ও তৎক্ষণাৎ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ইয়ে মানে তোমার কিছু জানার নেই? অনু গম্ভীর গলায় বলল, আছে তো, অনেক কিছু জানার আছে। প্রত্যয় শোধালো, বলো কি জানতে চাও, সব বলবো তোমায়। নো লুকোচুরি। আমাকে ইউজ করা কেন হলো শুনি? আপনার লং টাইম লাভ হিস্ট্রি, তাহলে আমার প্রতি দুর্বলতা অনুভব করার কারণই বা কি? অনুর অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে দেওয়ার জন্য প্রত্যয় একটু রয়ে শুয়ে বলল, প্রথমত তিনি আমার সাথে ভালোবাসার হাজারো প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর চিট করছে, জামা কাপড়ের মতো সুগার ড্যাডি চেঞ্জ করছে। তাহলে ওর প্রতি আমার ভালোবাসাটা রইল কোথায়? তাছাড়া ও হাইলি ড্রাগ এডিক্টেড। এক কথায় বলতে পারো ওর জীবনের যুদ্ধ বলে আর কিছুই অবশিষ্ট নেই। এসবের কারণেই তন্নির প্রতি আমার ঘৃণা মনোভাব তৈরি হয়েছে আরও কয়েক বছর আগেই।
একটুখানি থেমে বুকের ভেতরে চাপা নিঃশ্বাসটা উগরে দিয়ে প্রত্যয় আবারও বলে, এবার তুমি যদি বলো তুমি কেন, সেটার উত্তর আমার জানা নেই। তোমাকে ভিসা টিকিট প্রসেসিংয়ে অসংখ্যবার তোমার ছবি দেখেছি আমি। উত্তাল ঢেউয়ের পানির চেয়ে এক মনে কথাগুলো বলে অনুর দিকে তাকিয়ে প্রত্যয় শোধালো, প্রেম তো অনেকের সাথেই হয়, ভালোবাসার মানুষ কয়জনই বা হতে পারে বলো? অনু, তুমি কি আমার শেষ ভালোবাসা হবে? জানি না। প্রত্যয়ের মুখের ওপর কথাটা বলে সামনের দিকে হাঁটতে হাঁটতে ঠোঁট কামড়ে মুখ টিপে হাসছে অনু। প্রত্যয় ওর পেছন পেছন হেঁটে এসে বলল, এই মেয়ে, এত মুড সুইং হয় কেন তোমার? অনু পেছনে ঘুরে শুধালো, কেন ভয় করছে? সামলাতে পারবেন না? প্রত্যয় ওর হাতের মাঝে হাত ঢুকিয়ে বলল, তুমি বিশ্বাস হয়ে থেকে গেলে আমি নিঃশ্বাস দিয়ে হলেও সামলে নেব। গোধূলি বেলা চলমান, তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আমাবস্যা রাত। পুরো আকাশ ঘুটঘুটে কালো মেঘে ছেয়ে আছে। বিদ্যুতের ঝলকানিতে ক্ষণে ক্ষণে পশ্চিম আকাশ রক্তিম হয়ে চোখের সামনে ভেসে উঠছে। তার সাথে বাতাসের তাণ্ডব তো আছেই। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেই বিকেল থেকেই। রাতে বোধহয় ঝড় আসবে। ভার্সিটির গেটের সামনে একটা কাক পক্ষীও অবশিষ্ট নেই। সবাই যে যার মতো চলে গিয়েছে। শুধুমাত্র ওরই ছাতা হাতে নিয়ে সে কখন থেকে বাসের জন্য দাঁড়িয়ে আছে। শেষ বাসের এখনও সময় হয়নি, কিন্তু এই ঝড়ের মাঝে শেষ বাস আসবে কিনা সন্দেহ। ওদিকে বৃষ্টির তোপ ধীরে ধীরে বেড়েই চলেছে। হাতে ছাতা থাকা সত্ত্বেও পায়ের দিকটা ভিজে গিয়েছে। ওরু হাত দিয়ে জামা কাপড় থেকে বারবার বৃষ্টির পানিগুলো ছেড়ে সরাচ্ছে। তখনই বিকট আওয়াজে হর্ন বাজিয়ে ভার্সিটির গেট থেকে বের হয় কৃতিকের কালো রঙা মার্সিডিজ। বাইরে ততক্ষণে ঝুম বৃষ্টি। কৃতিক ওরুর সামনে গাড়ি দাঁড় করিয়ে জানালার কাচ নামিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, উঠে আয়, রাত হলে ঝড় আরো বাড়বে। আজ আর বাস আসবে বলে মনে হচ্ছে না। থাইল্যান্ড থেকে আসার পর থেকেই কৃতিকের ওপর মহা বিরক্ত ওরু। না পারতে কথা বলে না, এখনও বলতে ইচ্ছে করছে না। তাই ও দাঁড়িয়ে না থেকে চুপচাপ হাঁটা ধরে বৃষ্টি স্নাত রাস্তার ফুটপাত ধরে। কেন যেন মনের মাঝে জিদ চেপে বসেছে। কৃতিকের কথাটা কিছুতেই শুনবে না আজ। সব সময় কৃতিকের জিদের কাছে পরাজিত হয়ে ক্লান্ত ওরু। কৃতিকের জিদের বশে করা কর্মকাণ্ড মনে পড়তেই হাঁটার গতি আরও বাড়িয়ে দিল ও। পায়ের জুতা পানিতে ভিজে জপজপ আওয়াজ হচ্ছে, তবুও হনহনিয়ে হাঁটছে ওরু। তবে বেশি দূর এগোনোর আগেই পেছন থেকে ওর ছাতাটা টান মেরে নিয়ে নেয় কৃতিক। মাথার উপর থেকে ছাতা সরে যাওয়ায় কয়েক মুহূর্তের মাঝেই ঝুম বৃষ্টিতে কাক ভেজা হয়ে যায় ওরু। কৃতিকও তাই। ফর্মাল ড্রেস আপ, ব্ল্যাক শুজ, রিস্ট ওয়াচ সব কিছু ভিজে একাকার। হুট করে ছাতা কেড়ে নেওয়াতে ওরু ভ্রু কুচকে পেছনে ঘুরে দেখতে পায় ওর হ্যালো কিটি ছাতাটার বেহাল দশা করে ছেড়েছে কৃতিক। সেটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ডাস্টবিনে ছুঁড়ে মেরে কৃতিক বলল, এবার যা। ওরও কম যায় না। কৃতিকের বাক্য শ্রবণের সঙ্গে সঙ্গে বৃষ্টির মাঝে হাঁটা ধরে সামনের দিকে। তবে দ্বিতীয়বার স্পর্ধা দেখিয়ে আর পার পেল না ওরু। সামনের দিকে একদম দিয়েছে কি দেয়নি, তার আগেই ওর বুকের কাছে জামাটা খামচে ধরে কৃতিক। এভাবে হঠাৎ আক্রমণে কেঁপে উঠে ওরু হকচকিয়ে বলে, কি করছেন? জামাটা ছিঁড়ে যাবে তো। কৃতিক ওর কথায় পরোয়া না করে ওর চোখের দিকে নিজের বাজ পাখির মতো তির্যক চাহনি নিক্ষেপ করে বলল, কথা শুনছিস না? অনেক সাহস বেড়ে গিয়েছে দেখছি। আমার সামনে তেজ দেখাতে রে, সোজা গাড়িতে নিয়ে বাসর সেরে ফেলবো। আর তুই এটা ভালো করেই জানিস, আমি যা বলি তাই করি। তাই নিজের ভালো চাইলে চুপচাপ গাড়িতে গিয়ে বস। কৃতিকের লাগামহীন কথার কাছে গলার স্বর মুহূর্তেই ক্ষীণ হয়ে এলো অরুর। বরাবরের মতোই এবারও কৃতিকের জিদের কাছে হেরে গিয়ে ভেজা শরীর নিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়ল ও। অরু গাড়িতে বসতেই কৃতিক এসে ড্রাইভিং সিটে বসে বাইরের বৃষ্টির রিমঝিম আওয়াজ গাড়ির হাই কোয়ালিটি জানালা ভেদ করে মোটেই ভেতরে আসতে পারছে না।
চারিদিকে পিনপতন নীরবতা। শুধু একটু পরপর নীরবতা ভেঙে সশব্দে হাঁচি দিচ্ছে কৃতিক। হাঁচি দিতে দিতে চোখ নাক লালচে বর্ণ ধারণ করেছে তার। সে কখন থেকে মানুষটা একাধারে হাঁচি দিচ্ছে দেখে ওরও একটু আগ বাড়িয়ে বলে, বৃষ্টিতে ভিজে আপনার ঠান্ডা লেগে গেল বোধ হয়। কৃতিক আবারও হাঁচি দিতে যেয়ে নিজেকে সংবরণ করে বলে, গত 2 দিন ধরে জ্বর, তাই হয়তো বৃষ্টির পানিতে পুরোটাই ঠান্ডা লেগে গিয়েছে।